আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে এইচএসসি ফিনান্স প্রথম পত্রের অধ্যায় ৮ মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের এনপিভি নির্ণয়। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বোর্ড কোশ্চেন যতগুলো আছে আমরা দেখেছি বিগত বছর অ্যানালাইসিস করে এনপিভি ছাড়া একটা অঙ্ক নাই। অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে দেখা যাচ্ছে এনপিভি থেকে প্রচুর কোশ্চেন করা হচ্ছে। তো আজকের ক্লাসে আমি এনপিভি নিয়ে এমন ভাবে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব যাতে করে তোমাদের এইটা নিয়ে আর কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়া আমি উদাহরণ দিয়েও তোমাদেরকে বুঝিয়ে দিব। শুধুমাত্র সূত্র বুঝিয়ে দিলে তো হবে না, সেগুলো প্রয়োগও তোমাদের শিখতে হবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমি কিন্তু আপলোড করে স্টার্ট করেছি। প্রত্যেকটা ছোট ছোট টপিক তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখি এনপিভির দুইটা সূত্র। একটা হচ্ছে যখন নগদ আন্তঃপ্রবাহ সমান হবে, অর্থাৎ তোমার যে ক্যাশ ইনফ্লো গুলো সেগুলো সবগুলা কি হবে, সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা বছর ধরো 50,000 টাকা করে কিংবা 60,000 টাকা করে, অর্থাৎ প্রত্যেকটা বছর তোমার সমান থাকবে। তখন তোমার সূত্রটা দেখো, সূত্রটা হবে সিএফটি। সিএফটি মানে হচ্ছে বার্ষিক আন্তঃপ্রবাহ, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ যেটা তোমার কি হবে, আয় হবে, যেটা যে নগদ টাকাটা তোমার ব্যবসায়ের ভিতর ঢুকবে সেটাই হচ্ছে সিএফটি। আমি এটা দ্বারা প্রকাশ করছি। এটাকে আমরা কি দ্বারা ভাগ করব, আই 1+i⁴n। এখানে দেখো আই হচ্ছে কি সুদের হার আর এন হচ্ছে মেয়াদকাল। আচ্ছা, ওইটা থেকে আমরা CF0 বাদ দিব, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ কি করব, বাদ দিব। প্রাথমিক বিনিয়োগকে CF0 কিংবা NCO বলা যায়। তো আমি দুইটাই দেখিয়েছি, এখানে আমি CF0 দিয়ে প্রকাশ করেছি, এখানে আবার NCO দিয়ে প্রকাশ করেছি। তো চলো, যখন নগদ আন্তঃপ্রবাহ অসমান হয় তখন আসলে সূত্রটা কেমন হয় দেখো। এনপিভি সমান আমাদের কি CF1, অর্থাৎ প্রথম বছরের ক্যাশ ইনফ্লো 1+i⁴n। অর্থাৎ দেখো এই জিনিসটাই, তবে এটা প্রথম বছরে, যেহেতু এখানে প্রথম বছর আলাদা, দ্বিতীয় বছর আলাদা, তৃতীয় বছর অর্থাৎ অসমান, তাই এটা হবে। ঠিক আছে, তাইলে CF2 আর আছে। এরপর এরকম করতে করতে যত বছর যায় সেটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ তম সংখ্যা। ওইটা থেকে আমরা সেম ভাবে এখানে যেরকম CF0 বাদ দিয়েছি, এখানে NCO বাদ দিব, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগটা বাদ দিব। চলো এখন আমরা উদাহরণের মাধ্যমে আসলে এই জিনিসগুলোকে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে তোমাদের আরো অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে এখন আমরা উদাহরণটা ভালোভাবে পড়বো, দেন আমরা সমাধান করার চেষ্টা করব। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো। দেখো এখানে মুন কাবাব রেস্টুরেন্ট নতুন একটি প্রকল্পে 1,50,000 টাকা বিনিয়োগ করে। অর্থাৎ উনি একটা রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে, ওই রেস্টুরেন্টে একটা প্রকল্পে তিনি 1,50,000 টাকা বিনিয়োগ করতে চাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা ওনার প্রাথমিক বিনিয়োগ। ঠিক আছে, উক্ত প্রকল্প থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত, দেখো 5 বছর পর্যন্ত নগদ নিট আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ তার আয় হবে এভাবে 5 বছর যথাক্রমে 40,000 টাকা, 35,000 টাকা, 30,000 টাকা, 45,000 টাকা, 75,000 টাকা পাওয়া যাবে। মূলধন ব্যয় 10%। মূলধন ব্যয় মানে হচ্ছে এই যে আয়, ঠিক আছে, সুদের হার আর কি। উক্ত প্রকল্পে এনপিভি কত এবং প্রকল্পটি কি গ্রহণ করা উচিত, দেখো আমরা নির্ণয় করব। ঠিক আছে, যখন আমাদের আসল অঙ্কে প্রয়োগ করতে হবে তখন আমাদেরকে যদি এরকম সৃজনশীল কোশ্চেন আস্ক করা হয় যে প্রকল্পটি কি গ্রহণ করব, তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব সেটাও আমি দেখাই দিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এটা কিভাবে আসলে সলভ করছি। তো দেখো এই যে আমাদেরকে নিট নগদ আন্তঃপ্রবাহ গুলা দিয়েছে, এগুলো অনেক সময় আমাদেরকে সারণী থেকেও বের করতে হতে পারে। তো সারণী থেকে আসলে কিভাবে বের করতে হবে সেটা আমি বিগত ক্লাসেই দেখিয়ে এসেছি। তোমরা আমার ফার্স্ট যদি বেসিক ক্লাসটা দেখে আসো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য খুব ইজি হবে। তো এখানে প্রশ্নেই দেওয়া আছে অলরেডি, যেহেতু এটা একটা ছোটখাটো উদাহরণের মাধ্যমে আমি বোঝাচ্ছি। তো এখানে আসলে আমি একেবারে নিট নগদ আন্তঃপ্রবাহ দিয়ে স্টার্ট করেছি। অনেক সময় আসলেই নিট নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকতে পারে যদি কোশ্চেন বেশি ইজি করা হয়। তাহলে দেখো আমরা একটা জিনিসের সিদ্ধান্ত নিতে পারতেছি 5 বছরে ভিন্ন ভিন্ন রকমের নিট নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে। তাহলে এই যে এনপিভি সূত্র, এটা কিন্তু অসমানের সূত্র।
তাই না? আমরা বুঝতে পেরেছি যে এটা অসমানের সূত্র। তাহলে অসমানের সূত্র আমরা জানি, আমরা এটা প্রথমে লিখে নিব। এখন আমরা যেটা দেখব, আমরা মানগুলো বসানো শুরু করব। মানগুলো কিভাবে বসাবো? CF1 1 প্লাস I টু দি পাওয়ার 1। CF1 মানে হচ্ছে নগদ নীতি আন্তঃপ্রবাহ প্রথম বছরের কত আসছে দেখো, 40,000 মানে 40,000 টাকা আসছে, রাইট? আমরা 40,000 টাকা বসালাম। 1 প্লাস I এর মান কত আমাদেরকে মূলধন ব্যয় দিয়েছে 10%। এখন 10% কে তুমি কি করবা, 100 দ্বারা ভাগ করবা, অর্থাৎ পার্সেন্টেজটা উঠানোর জন্য। তাহলে তোমার আসবে 0.10। তাহলে আমরা এখানে বসাবো 0.10। এন এর মান ফার্স্ট ইয়ার, তাই 1 বছর। ঠিক আছে, এখন তুমি ইনফরমেশন গুলো চাইলে এ পাশে লিখতে পারো। দেখো আমি ইনফরমেশন গুলো এখানে লিখেছি, ওগুলা না লিখলেও চলে, বাট লিখলে আই থিঙ্ক বেশি বেটার দেখায়, খাতার মার্কসও বাড়তে পারে। তো চলো এরপর আমরা দ্বিতীয় বছর এটা দেখি। দ্বিতীয় বছর হচ্ছে 35,000 টাকা। তৃতীয় বছর এটা দেখো 30,000 টাকা। এইভাবে 5টা বছরের গুলো আমরা লিখে নিব। এখন এখন দেখো আমরা স্টুডেন্টরা সব থেকে যেটা বড় ভুল করি সেটা হচ্ছে আমরা মাইনাস যে এনসিও আছে সেটা দিতে ভুলে যাই। তো এনসিওর মান কত, 1,50,000 টাকা। ওইটা হচ্ছে এখান থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। তো চলো এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করব। এখানে দেখো 40,000 টাকা আসছে। ফার্স্টে আমরা 40,000 টাকা লিখবো। এই 40,000 টাকাকে ভাগ করা হয়েছে, দ্যাট মিনস ভাগ দিব। ঠিক আছে, এরপর আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেটে কি লেখা আছে, 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 1। দেখো 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ করব, দেন 1 দিব। এভাবে প্লাস দিব। আবার সেম ভাবে আমরা যেরকম এটা করেছি 35,000 টাকা দিয়ে করব। 35,000 ভাগ, আবার ব্র্যাকেট 1 প্লাস 0.10 উপরে 2 পাওয়ার, আবার প্লাস দিব। আবার সেম ভাবে এরকম 5টা বছরের আমরা করে নিব আগে। দেখো তোমাদের এরকম 4টা বছর করার পর 5টা বছরে গিয়ে কিন্তু সমস্যা হবে, কারণ এখানে কিন্তু এতগুলো ডিজিট নিতে পারবে না। তাহলে তোমরা 4টা বছরেরটা বের করে সমান দিয়ে দিবে, তারপর প্লাস আবার 5 নাম্বার বছরেরটা করবে। ঠিক আছে, 1 প্লাস 0.10 উপরে 5। তাহলে দেখো কত আসছে আমাদের। এটা বসাবে না, আমরা এখান থেকে 1,50,000 টাকাটা ডিরেক্ট বাদ দিয়ে বসাবো। তাহলে দেখো আমাদের কত আসছে, তাহলে আমরা এটাই বসিয়ে দিব। তাহলে দেখো আমাদের উত্তর কত আসছে, 15,133 টাকা। ঠিক আছে, এই যে দেখো দশমিকের পরগুলো আর নিলাম না, রাউন্ড ফিগার গুলাই নিলাম। ঠিক আছে, এখন আসো আমাদেরকে এনপিভি কত বলছে আমরা সেটা বের করে ফেলছি। এখন আমাদেরকে বলা হচ্ছে প্রকল্পটা কি গ্রহণ করা উচিত কিনা, আমরা কিভাবে বুঝবো। তাহলে দেখো আমি এখানে দুই রকম ভাবে সিদ্ধান্ত দিচ্ছি। যদি একটা প্রকল্প, যেমন এখানে শুধু একটাই প্রকল্প, ঠিক আছে, অর্থাৎ স্বাধীন প্রকল্প, তাই এরকম স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব, চলো আমরা একটু সেটা দেখে নিই। একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রকল্প দুই ধরনের আছে, একটা হচ্ছে স্বাধীন প্রকল্প, একটা হচ্ছে পরস্পর বর্জনশীল। স্বাধীন প্রকল্প অর্থাৎ তুমি যে কোনো একটা প্রকল্পে কি করবে, বিনিয়োগ করবে এবং সেটা অন্য কোনো প্রকল্পের উপর ডিপেন্ড করবে না। তবে পরস্পর বর্জনশীল প্রকল্প হচ্ছে তুমি যেহেতু একটা প্রকল্পে বিনিয়োগ করছো, আরেকটা প্রকল্পকে তোমার কি করতে হবে, বাদ দিতে হবে। তো আসো আমি একটু ইজিলি বোঝানোর জন্য আমি এখানে দিয়েছি একটি প্রকল্প আর দুইটি প্রকল্প। তাহলে দেখো যখন আমাদেরকে এরকম একটি প্রকল্পের কথা বলা হবে, তখন আমরা দেখব এনপিভিটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। ঠিক আছে, এরকম দুইটা উত্তর আসতে পারে, হয়তো ধনাত্মক আসতে পারে, হয়তো ঋণাত্মক আসতে পারে। তো আমরা এখান থেকে ধনাত্মকটাই বেছে নিব। ঠিক আছে, এর মানে একটা প্রকল্প থাকলে এই যে এটা ধনাত্মক, দেখো এখানে প্লাস 15,133 টাকা আসছে, তাহলে মানে কি এটা অবশ্যই কি করা উচিত, গ্রহণ করা উচিত। এখন আসো পরস্পর বর্জনশীল অথবা দুইটা প্রকল্প থাকলে আমরা কি করব। এখানে একটা সিম্পল জিনিস আমরা প্রথমে বুঝে গেছি, যদি দুইটা প্রকল্পের মধ্যে একটা ধনাত্মক থাকে একটা ঋণাত্মক থাকে, তাহলে আমরা অবশ্যই ধনাত্মক নিব। এছাড়া যেটার এনপিভি বেশি আর যেটার এনপিভি কম, ওখান থেকে অবশ্যই এনপিভি বেশিটাই আমরা কি করব, গ্রহণ করব। তো আশা করি তোমাদের কাছে পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না এনপিভি নির্ণয়ে, আশা করি ইনশাআল্লাহ। তো তোমাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লেগেছে। এছাড়া তোমাদের যদি অন্য কোনো টপিকের সমস্যা থেকে থাকে, তাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, কারণ এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। পরীক্ষার আগে ছোট ছোট টপিক দিয়ে আমি চেষ্টা করব তোমাদের
তোমাদের পুরো অধ্যায় কভার করার, কারণ পুরো একটা ভিডিও দেখার মতো আসলে মনোটোনাস চলে আসে। তো আশা করব যে তোমাদের এরকম ছোট ছোট ভিডিও গুলো তোমাদের জন্য অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।